দেখো, এস ব্লকের মধ্যে এই যে আমরা ক্ষার ধাতুগুলো নিয়ে আলোচনা করছি, তাদের মধ্যে এবার সোডিয়াম মানে মৌল এবং তাদের গঠিত যে কিছু যৌগ আছে তাদের নিয়ে আমাকে আলোচনা করতে হবে। প্রথমে যে সোডিয়ামের প্রিপারেশন, সোডিয়াম কি থেকে তৈরি করা হয় না তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, না গলিত সোডিয়াম ক্লোরাইডের মানে আর কি আমি তড়িৎ বিশ্লেষণ করব। সেখানে কি হয়, সেখানে বলছে লোহার ক্যাথোড এবং হচ্ছে গিয়ে গ্রাফাইট অ্যানোড, এই দুটো ব্যবহার করে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে, ক্যাথোডে তৈরি হবে সোডিয়াম এবং এবং অ্যানোডে বেরোবে ক্লোরিন। এইখানে একটা প্রশ্ন আছে, আমরা এই যে সোডিয়াম ক্লোরাইড তার সঙ্গে মেশাবো ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে ক্যালসিয়াম ক্লোরাইড মিশিয়ে দিয়ে আমি কি করব না আমি হচ্ছে গিয়ে এদেরকে হিট করব, দিয়ে গলাবো। কারণ প্রশ্ন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডে মেশালাম কেন? অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড মেশানোর একমাত্র উদ্দেশ্য হলো এমনিতে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক প্রায় 850 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই যে টেম্পারেচার, এই টেম্পারেচার তৈরি করতে গিয়ে আমার কি কি অসুবিধার সম্মুখীন হয় না, 1 নম্বর হচ্ছে গিয়ে তড়িৎ শক্তি ব্যয় হয় অতিরিক্ত, 2 নম্বর হচ্ছে আমার যে তড়িৎ দ্বারগুলো রয়েছে সেই তড়িৎ দ্বারগুলো হচ্ছে গিয়ে ক্ষয়ে যেতে পারে, তারপরে যে সোডিয়ামটা আমার তৈরি হবে সেই সোডিয়ামটা বেশিরভাগটা ভেপোরাইজ করে চলে যেতে পারে, কিছুটা সোডিয়াম কলয়েড সলিউশন তৈরি করতে পারে ওই গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে মিশে। তাহলে এই যে সমস্যাগুলো রয়েছে, সমস্যাগুলোর হাত থেকে বাঁচার জন্য আমার প্রথম যে কাজটা করতে হবে না এর গলনাঙ্কটাকে কমাতে হবে। তো যখন অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইডটা মেশানো হলো তখন এর গলনাঙ্কটা নেমে এলো কোথায় না প্রায় 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর গলনাঙ্কটা নেমে চলে এলো। তাহলে এই টেম্পারেচারটা কমে আসার ফলে আমার আগেকার যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেই সমস্যাগুলোর হাত থেকে আমি রেহাই পেলাম। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখানে তড়িৎ বিশ্লেষণ করলে সোডিয়াম আয়ন থাকবে আর ক্যালসিয়াম আয়ন থাকবে। প্রশ্ন হতে পারে তার ক্যালসিয়াম সেও তো ক্যাথোডে যেতে পারে কিন্তু যাবে না, তার কারণ কি? ধনাত্মক তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরে আছে ক্যালসিয়াম এবং নিচে আছে সোডিয়াম। আমার জানা আছে কোন ক্যাটায়নগুলো আগে ক্যাথোডে যাবে না, যেগুলো ধনাত্মক তড়িৎ রাসায়নিক শ্রেণীতে নিচেই আছে। তাহলে এখানে আমার সেই অসুবিধাটা থেকে যাচ্ছে না। তাহলে আমাদের এখানে পদ্ধতিটা কেমন হবে না, পদ্ধতিটা হবে এরকম যে NaCl Na প্লাস Cl মাইনাস ক্যাথোডে কে যাবে, ক্যাথোডে এই পদ্ধতিটার নাম হচ্ছে কি ডাউন্স প্রসেস। এই ডাউন্স প্রসেসে আমরা সোডিয়াম তৈরি করছি, ক্যাথোডে কি হবে Na প্লাস ইলেকট্রন নেবে দিয়ে Na হবে, অ্যানোডে কি হবে অ্যানোডে Cl মাইনাস ইলেকট্রন ছেড়ে Cl হবে, দুটো Cl একসঙ্গে যুক্ত হয়ে Cl2 এ বেরোতে আরম্ভ করবে। তাহলে ক্যাথোডে বেরোলো সোডিয়াম আর অ্যানোডে বেরোলো ক্লোরিন। এখন এই যে সোডিয়ামটা আমার তৈরি হচ্ছে, এই সোডিয়ামটা আমাদের তো লোহার ক্যাথোড ইউজ করা হয়, তো যেখানে ক্যাথোড তার চারিদিকে একটা লোহার তারজালি দেওয়া থাকে। এই তারজালিটা দেওয়ার উদ্দেশ্য হলো যে সোডিয়ামটা ওখানে যখন জমা হবে ও যেন আর তড়িৎ বিশ্লেষণের ভিতরে আর যেতে না পারে, একদম সেপারেট করে নিলাম। যেটা পাম্পের সাহায্যে যেই সোডিয়াম তৈরি হচ্ছে পাম্পের সাহায্যে তাকে টেনে নিলাম, টেনে নিয়ে কেরোসিনের নিচেই জমা করলাম। প্রশ্ন হচ্ছে সোডিয়ামকে কেন কেরোসিনের নিচেই রাখা হয়? সোডিয়াম একটা উজ্জ্বল মানে রূপোর মতন উজ্জ্বল একটা ধাতু, একে সোডিয়ামের নিচে রাখার কারণটা হলো এইটা, হাইলি ইলেকট্রোপজিটিভ, কারণ এর ইলেকট্রন বিন্যাস সোডিয়াম কত 11 1s2 2s2 2p6 3s1, তার মানে এর শেষ কক্ষে একটা ইলেকট্রন আছে, সহজেই ছেড়ে দিয়ে ক্যাটায়নে পরিণত হতে পারে, যার জন্য হাইলি রিঅ্যাক্টিভ। এখন প্রশ্ন হচ্ছে তাহলে জলে রাখলাম না কেন? জলে রাখলাম না, সোডিয়াম হচ্ছে জলের চেয়ে প্রথম কথা হালকা, তারপরেও আরো একটা বিষয় কি হয়ে গেল না এরা এতটা রিঅ্যাক্টিভ যে একটা ইলেকট্রন ছেড়ে কি হবে সোডিয়াম আয়নে পরিণত হচ্ছে এবং সেই ইলেকট্রনটা জলের ইলেকট্রোলিসিস ঘটিয়ে দেবে, মানে জলকে ভেঙে দেবে, জলকে ভেঙে দিয়ে সেখান থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। আর বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী, অর্থাৎ এত বেশি তাপ তৈরি করবে যে হাইড্রোজেন গ্যাস যেটা উৎপন্ন সে জ্বলতে থাকবে, আর হাইড্রোজেন জ্বলতে থাকবে তার সঙ্গে সঙ্গে কি হবে না সোডিয়ামকেও জ্বালিয়ে দেবে, যার জন্য সোডিয়ামকে জলে দিলে জ্বলে ওঠে। কিন্তু কেরোসিনে দিলে কি হবে, কেরোসিন একটা হাইড্রোকার্বনের মিশ্রণ, হাইড্রোকার্বনগুলো
নিশ্চিতভাবেই হচ্ছে গিয়ে অ্যালকেন টাইপের, ওদের সঙ্গে সোডিয়াম রিয়াকশান করে না এবং সোডিয়াম তার থেকে ভারী, এই কারণে ওকে সোডিয়ামের নিচেই রাখা হয়। এবার প্রশ্ন যে সোডিয়াম চকচকে ধাতু হওয়া সত্ত্বেও ওকে যদি আমি কিছুদিন রেখে দিই তাহলে কি হবে না, একটু বিবর্ণ হয়ে পড়ে। কেন বিবর্ণ হয়ে পড়ে? বিবর্ণ হয়ে পড়ার মূল কারণটা হলো সোডিয়াম প্রথমে করে কি, বাতাসের অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে সোডিয়াম অক্সাইডে পরিণত হয়, সোডিয়াম অক্সাইডে পরিণত হয়। সোডিয়াম অক্সাইডটা কি করছে, এ বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে রিয়াকশন করে তৈরি করছে NaOH এ কনভার্ট হয়ে যাচ্ছে। এই NaOH টা কি করছে না, বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে রিয়াকশন করছে, দিয়ে তৈরি করছে Na2CO3, এর একটা আস্তরণ তৈরি করে ফেলছে। তাহলে এই আস্তরণটা সোডিয়ামের উপরে পড়ে থাকছে, যার জন্য সোডিয়ামটাকে বিবর্ণ দেখায়। এবার সোডিয়াম ঘটিত যৌগ, সোডিয়াম ঘটিত যৌগ বলার আগে আমি বলে দিচ্ছি, প্রথমে আমরা যেটা করব সেটা সলভে পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট তৈরি করব। প্রথমে হবে সোডিয়াম বাইকার্বনেট, সেই সোডিয়াম বাইকার্বনেটকে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট করে সোডিয়াম কার্বনেট পাবো। তা এইটা তৈরি করতে গেলে কি করতে হয়, সলভে পদ্ধতি হচ্ছে যে অ্যামোনিয়া সম্পৃক্ত ব্রাইন দ্রবণের মধ্যে দিয়ে যদি কার্বন ডাইঅক্সাইড চালনা করা হয়, অ্যামোনিয়া সম্পৃক্ত ব্রাইন দ্রবণ, ব্রাইন দ্রবণটা কাকে বলে, ব্রাইন দ্রবণ হচ্ছে গিয়ে NaCl এর সম্পৃক্ত জলীয় দ্রবণ, এটাকে ব্রাইন দ্রবণ বলে। তাহলে অ্যামোনিয়া সম্পৃক্ত ব্রাইন দ্রবণে যখন আমি CO2 চালনা করব, আমি পেয়ে যাব সোডিয়াম বাইকার্বনেট, অধক্ষিপ্ত হবে, তাকে সংগ্রহ করে উত্তপ্ত করে সোডিয়াম কার্বনেট করব। কিন্তু এই পদ্ধতির সুবিধাটা কি, আগে রিয়াকশনটা দেখায়। প্রথমে করা হবে কি, প্রথমে ধরো আমি বলছি অ্যামোনিয়া সে হচ্ছে গিয়ে CO2 এর সঙ্গে রিয়াকশন করলো, করে তৈরি করছে NH4HCO3, অ্যামোনিয়াম বাইকার্বনেট তৈরি করলো। সেই অ্যামোনিয়াম বাইকার্বনেটটা NaCl এর সঙ্গে রিয়াকশন করলো, তৈরি করলো NH4Cl প্লাস NaHCO3, এটা অধক্ষিপ্ত হলো। এই পদ্ধতির সবচেয়ে মজার ব্যাপার কি হবে, একে আমি নেব, দিয়ে যদি হিট করি 180 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করি, তৈরি করবে Na2CO3 প্লাস CO2 প্লাস H2O, CO2 বেরিয়ে পালাবে, Na2CO3 হচ্ছে গিয়ে পড়ে থাকবে অবশিষ্ট। তাহলে এই প্রসেসে কাজটা চলে। এখন ঘটনা হচ্ছে এর সুবিধাটা কোথায়, এর সুবিধা কি, ব্রাইন সলিউশনটা তো পাওয়াটা আমার খুব ইজি, কারণ সমুদ্র জল নিয়ে আমি গাঢ় করে নিই, তাকে পেয়ে যাবো ব্রাইন সলিউশন। তাহলে সমস্যা হচ্ছে CO2 আর অ্যামোনিয়া, এদের মধ্যে দামি হচ্ছে গিয়ে অ্যামোনিয়া। সেই অ্যামোনিয়াটাকে কোথা থেকে পাবো, অ্যামোনিয়া একবার আমি ইউজ করলাম, একবার কিনলাম, কেনার পর এদের যে বাই প্রোডাক্ট তৈরি হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা থেকে কিন্তু আমি এগেন অ্যামোনিয়াকে আমি পুনরুদ্ধার করতে পারবো। সেখানে আর একটা বিষয় কি কাজ করছে না, কোথা থেকে করব, কি ইউজ করব, কারণ আমার প্রয়োজন কাকে না, কার্বন ডাইঅক্সাইডকে। তাহলে সেই কার্বন ডাইঅক্সাইডটাকে পাওয়ার জন্য আমি কি করব, আমি করব কি, চুনাপাথর। এই চুনাপাথরকে উত্তপ্ত করব, চুনাপাথরকে উত্তপ্ত করলে আমার CaO হবে প্লাস CO2 হবে। দ্যাট মিনস চুনাপাথর নিয়ে এসে উত্তপ্ত করে CO2টাকে পেলাম, সেই CO2টাকে আমি ইউজ করলাম এই পদ্ধতিতে। আর এই যে পোড়া চুন যেটা পড়ে রইল CaO, সেই CaOর সঙ্গে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা আমার তৈরি হয়েছে, সেই CaOর সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড রিয়াকশন করে আমি তৈরি করব কি না, CaCl2 প্লাস 2NH3 প্লাস H2। যে জলীয় বাষ্পটা তৈরি হবে সেটা কি করবে, সেটা হচ্ছে গিয়ে পোড়া চুন সেটাকে শোষণ করে নেবে। তাহলে এখানে আমি শুষ্ক অ্যামোনিয়া গ্যাসকেও পুনরুদ্ধার করতে পারবো। এই কারণে আমার সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে একটু খরচ, তো মানে তৈরি করতে খরচটাও কম হয়, আর তাকে উত্তপ্ত করলে আমি কি পেয়ে যেতে, সোডিয়াম কার্বনেট পেয়ে যেতে পারি। এই প্রসেসটাকে বলা হচ্ছে তোমার কি না, সলভে পদ্ধতি। এরপরে দেখো কস্টিক সোডা, এই কস্টিক সোডা তৈরি করা হয় কি পদ্ধতিতে না, সলভে কেলনার পদ্ধতিতে।
সলভে কেলনার পদ্ধতিটা কিনা এটা হচ্ছে কি, এটা দুটো চেম্বার বিশিষ্ট একটা প্রসেস। এই ওপরে একটা চেম্বার থাকে, আর ওপরের চেম্বারে নিচেই যে মার্কারি লেভেলটা থাকে, এটা হচ্ছে ফার্স্ট চেম্বারে এটা মার্কারি লেভেল। এই মার্কারি লেভেলটা কি হিসেবে কাজ করছে? দ্যাট ইজ ক্যাথোড। আর এইখানে কি না কপার দণ্ড আছে, কপার দণ্ড থেকে যে গ্রাফাইট এইরকম দণ্ডাকারে গ্রাফাইট হচ্ছে গিয়ে রড এখানে নিমজ্জিত অবস্থায় রাখা আছে এর ভেতরে। আর এর ভেতরে কে আছে না, সাইডে একটা জায়গা আছে চেম্বার। সেই চেম্বারে কি রয়েছে না, সেই চেম্বার থেকে আমরা এখানে ব্রাইন সলিউশন আমরা হচ্ছে গিয়ে এখানে ইনসার্ট করছি। এখান থেকে ব্রাইন দ্রবণকে আমরা এর মধ্যে দিচ্ছি, ব্রাইন দ্রবণকে এর মধ্যে দিচ্ছি। এরপরে কি হচ্ছে না, ক্যাথোডে তৈরি হচ্ছে আমার যা তৈরি হচ্ছে সে হচ্ছে মার্কারির সঙ্গে যুক্ত হচ্ছে। এইবার দেখো এটা হচ্ছে ফার্স্ট চেম্বার। এইখানে আর একটা আছে সেকেন্ড চেম্বার। এই সেকেন্ড চেম্বারে কি হচ্ছে, সেকেন্ড চেম্বারে কি আছে না, জল আছে। নিচেই মার্কারি চলে আসবে আর ওপরে জল আছে, সেকেন্ড চেম্বারে জল আছে। এবার কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড চেম্বার। আমার প্রথমে রিঅ্যাকশনটা হবে ফার্স্ট চেম্বারে। ব্রাইন দ্রবণ মানে কি, NaCl এ সম্পৃক্ত জলীয় দ্রবণ, NaCl এর পরিমাণটা অনেকটাই বেশি। সেখানে কি হবে না, NaCl ভাঙলে হবে Na প্লাস Cl মাইনাস। তাহলে এখানে জল রয়েছে, সেও ভাঙবে, H প্লাস প্লাস OH মাইনাস। ক্যাথোডে কে যাবে, ক্যাথোডে এক্ষেত্রে Na প্লাস যাবে, কারণ ওর ডিসচার্জ পোটেনশিয়ালের মানটা কম। H প্লাসের তুলনায় Na প্লাসের ডিসচার্জ পোটেনশিয়াল মানে ডিসচার্জ হওয়ার যে বিভব, তার বিভবের মানটা কম, তার ডিসচার্জ পোটেনশিয়াল কম হওয়ার জন্য ক্যাথোডে যাবে। তাহলে Na প্লাস কি করছে, সে ইলেকট্রন কালেক্ট করছে ক্যাথোডে। ক্যাথোডটাকে মার্কারি নিচেই রয়েছে, তাহলে Na হচ্ছে, দিয়ে কি করছে না এখানে Na এর সঙ্গে Hg যুক্ত হচ্ছে। তাহলে ফার্স্ট চেম্বারে ক্যাথোডে Na তৈরি হলো, দিয়ে সে কি করলো, সে মার্কারির সঙ্গে যুক্ত হলো, দিয়ে কি জিনিসটা তৈরি করলো, NaHg তৈরি করলো, দ্যাট ইজ অ্যামালগাম, সংকর ধাতু তৈরি করলো। দিয়ে তারপরে কি হচ্ছে, এখান দিয়ে নামছে কোথায়, এখানে হচ্ছে সেকেন্ড চেম্বারে নামছে। যে সেকেন্ড চেম্বারে কে রয়েছে, জল রয়েছে। সেকেন্ড চেম্বারে নামার পর কি হলো, সোডিয়াম করলো কি, ইলেকট্রন ছেড়ে দিয়ে Na প্লাস হলো। এবার জল যেটা রয়েছে H2O, সে ভেঙে হচ্ছে H প্লাস প্লাস OH মাইনাস। তাহলে এই যে ইলেকট্রনটা সোডিয়াম ছেড়েছে, সে কি করছে, H প্লাস হচ্ছে গিয়ে কালেক্ট করেছে। তাহলে এখানে কি হবে না, H প্লাস ইলেকট্রন সংগ্রহ করে দুটো H একসঙ্গে যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। তাহলে এখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কি পাচ্ছি না, এই জায়গা থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমার হাইড্রোজেন গ্যাস বেরোতে আরম্ভ করবে, হাইড্রোজেন গ্যাস বেরিয়ে আসছে। তাহলে হাইড্রোজেন গ্যাস বেরোবে, আর সলিউশনের মধ্যে কে পড়ে রয়েছে, Na প্লাস আর OH মাইনাস। দিয়ে তারা কি তৈরি করলো, NaOH। তাহলে Na প্লাস প্লাস OH মাইনাস তৈরি করলো কি, NaOH। এই NaOH মোটামুটি আর নিচে কি মার্কারি পড়ে রইলো, এখানে পুনরুদ্ধার হয়ে গেল মার্কারিটা। এবার NaOH যে সলিউশনটা তৈরি হলো, মোটামুটি ধরো 40% সলিউশন তৈরি হলো। তাহলে এইখানে যে লিকুইডটা পড়ে রইলো সেটা কি 40% NaOH এর জলীয় দ্রবণ। আমি সেটাকে নিয়ে হিট করে গাঢ় করে ঠান্ডা করলাম, সেখানে কস্টিক সোডা সলিড হিসেবে কেলাসিত হলো। তাহলে এই পদ্ধতিটা হচ্ছে সলভে কেলনার পদ্ধতি। ফার্স্ট চেম্বার, সেকেন্ড চেম্বার, এই প্রসেসে আমরা কস্টিক সোডাকে আমরা তৈরি করতে পারি। এবার দেখো যে এই যে ক্ষার ধাতুগুলো রয়েছে, এই ক্ষার ধাতুগুলোর একটা বিশেষ চরিত্র আছে। এই ক্ষার ধাতুগুলোর অ্যামোনিয়াতে যদি আমি দ্রবীভূত করি, অ্যামোনিয়াতে দ্রবীভূত করলে ওরা কি তৈরি করে, লাল বর্ণের একটা দ্রবণ তৈরি করে। এবং এই দ্রবণটা মানে তীব্র বিজারণ ধর্ম প্রদর্শন করে।
কিরকম না, মেন কারণটা হচ্ছে এইটা, ধরো আমি বলছি এটা একটা মেটাল, ক্ষার ধাতু, সে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা হতে পারে। এরা করবে কি, অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশন করবে। তা প্রথমে করবে কি, এই এম ইলেকট্রন ছেড়ে হবে এম প্লাস প্লাস ইলেকট্রন দিয়ে, তখন করবে কি, এই যে এম প্লাস সে এন সংখ্যক অ্যামোনিয়া অণুর সঙ্গে যুক্ত হবে, দিয়ে একটা কমপ্লেক্স তৈরি করবে এম NH3 হোল এন প্লাস। আর এই যে ইলেকট্রনটা ও অ্যামাইনো-এটেড হয়ে যাবে, অর্থাৎ সেও একটা কমপ্লেক্স তৈরি করবে অ্যামোনিয়ার সঙ্গে, মানে NH3 হোল ওয়াই, তার মানে হচ্ছে গিয়ে মাইনাস E প্লাস NH3, দ্যাট ইজ ওয়াই নাম্বার, তৈরি করছে NH3 হোল ওয়াই, এটা মাইনাস। এইটাকে বলা হচ্ছে অ্যামাইনো-এটেড ইলেকট্রন। এ করে কি না, আমাদের দৃশ্যমান আলোর নীল বর্ণকে শোষণ করে এবং লাল বর্ণকে ত্যাগ করে। দৃশ্যমান আলোর নীল বর্ণকে শোষণ করে লাল বর্ণকে ত্যাগ করে, যার জন্য হচ্ছে গিয়ে কি, অ্যামোনিয়ার মানে ক্ষার ধাতুকে অ্যামোনিয়াতে দ্রবীভূত করলে তার বর্ণটা দেখায় কি, তার বর্ণটা দেখায় লাল। নীল বর্ণের আলো শোষণ করে লাল দেখায়। এবার এরা হাইলি মানে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। কেন হাইলি রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করার মূল কারণটা হলো এইটা, যে যেহেতু অ্যামাইনো-এটেড ইলেকট্রন, মানে এই দ্রবণে প্রচুর পরিমাণে অ্যামাইনো-এটেড ইলেকট্রন পাওয়া যায়, সেই ইলেকট্রনগুলো কি বিজারণ ধর্ম প্রদর্শন, মানে এরা বিজারক হিসেবে মেনলি কাজ করে। এবার দেখো, ক্ষার ধাতুর মধ্যে একমাত্র ব্যতিক্রম দেখা যায় একজনকে, সেটাকে না, সেটা লিথিয়াম। কেন লিথিয়াম? লিথিয়ামে মানে এরা একটু অন্য ধরনের, কেন ব্যতিক্রম, কেন লিথিয়ামে ব্যতিক্রমের কারণটা কি? ধরো আমি বলছি ক্ষার ধাতু যে সমস্ত মৌলগুলো রয়েছে তারা নাইট্রাইট করে না, বাট লিথিয়াম নাইট্রাইট তৈরি করে, Li3N তৈরি করে। ক্ষার ধাতুগুলো যে সমস্ত কার্বনেট বা হাইড্রোক্সাইড রয়েছে তাদেরকে হিট করলে সহজে অক্সাইড হয় না, কিন্তু লিথিয়াম কি হবে, লিথিয়াম তাড়াতাড়ি অক্সাইডে পরিণত হবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এইটাই যে লিথিয়ামের সাইজটা ছোট, যার জন্য লিথিয়াম এবং অক্সিজেন এদের বন্ধন দূরত্ব কম। বন্ধন দূরত্ব কম হওয়ার জন্য কি না, এদের যে ল্যাটিস এনার্জি, ল্যাটিস শক্তিটা অনেক বেশি। ল্যাটিস শক্তি অনেক বেশি হওয়ার জন্য স্টেবিলিটিটা বেশি হয়ে যায়। এই কারণেই তোমার হচ্ছে গিয়ে এটা শো করে। এবার দেখো, এই কারণটা কি না, প্রথম কথা হচ্ছে সাইজটা ছোট। সাইজটা ছোট হওয়ার জন্য কি হয়েছে না, এদের গলনাঙ্কটাও অনেকটা বেশি হয়ে যায়, ঘনত্বটাও বেশি হয়ে যায়। সাইজটা ছোট বলে যে কেলাসটা তৈরি করে ওদের মধ্যবর্তী দূরত্ব কম হয়ে যায়। তারপর সাইজটা ছোট হওয়ার জন্য হাইড্রেশন এনথালপিটাও অনেক বেশি হয়, অর্থাৎ Li+-এর তোমার হচ্ছে গিয়ে জলীয় দ্রবণে ওর হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে শক্তি বার করে। আর বেশি হাইড্রেটেড অর্থাৎ বেশি এবং আধান ঘনত্ব বেশি হওয়ার জন্য বেশি সংখ্যক জল অনুযুক্ত হয়, যার জন্য বেশি পরিমাণে শক্তি ত্যাগ করে। এই কারণে লিথিয়াম জলীয় দ্রবণে সবচেয়ে বেশি মানে তীব্র বিজারক হিসেবে আচরণ করে, প্রচুর পরিমাণে ইলেকট্রন এরা তৈরি করতে পারে লিথিয়াম। এবার দেখো, লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের কিছু কিছু প্রপার্টির মিল রয়েছে। কেন মিল রয়েছে না, কোনাকুনি সম্পর্ক বর্তমান। ও তোকে 2 নম্বরের পর্যায়ের 1 নম্বর শ্রেণীতে, ম্যাগনেসিয়াম 3 নম্বর পর্যায়ে 2 নম্বর শ্রেণীতে। দুজনের ধ্রুবায়ন শক্তির মান সমান হয় এবং এদের অনেক মিল দেখা যায়। যেমন ধরো আমি বলছি যে লিথিয়ামের যে ক্লোরাইডগুলো মানে হ্যালাইডগুলো, এগুলো কি, এগুলো সমযোজী চরিত্রে। সিমিলারলি ম্যাগনেসিয়ামের ক্লোরাইড সেও সমযোজী চরিত্রে। লিথিয়াম কার্বনেটকে হিট করলে লিথিয়াম অক্সাইড হয়, ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ম্যাগনেসিয়াম অক্সাইড হয়। তারপর হচ্ছে গিয়ে লিথিয়াম হচ্ছে গিয়ে নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে লিথিয়াম নাইট্রাইট দেয়, তেমনি ম্যাগনেসিয়াম সেও নাইট্রাইট দেয়। আর একটি প্রশ্ন মনে রাখবে, লিথিয়াম আয়নের জলে আয়নীয় পরিবাহিতার মান কম হয় কেন? জলীয় দ্রবণে লিথিয়াম আয়নের আয়নীয় পরিবাহিতাটা কম হয় কেন? তার কারণ হয় এইটা, তোমার হয়তো মনে হতে পারে আয়নীয় পরিবাহিতা মানে যারা যত দ্রুত ছুটে যাবে তারা তত বেশি তড়িৎ পরিবহন করবে, তার লিথিয়ামের সাইজটা ছোট বলে তোমার মনে হতে পারে। কিন্তু জলীয় দ্রবণে লিথিয়াম আয়নের কি হয়, হাইড্রেশন হয়ে যায়, বেশি সংখ্যক জল অণুর সঙ্গে যুক্ত হয়ে সাইজটা বড় করে দেয়, যার জন্য ওর গতিবেগটা কি হয়ে যায়, কমে যায়।
এই গতিবেগটা কমে যাওয়ার জন্য লিথিয়ামের তোমার হচ্ছে আয়নের জলীয় দ্রবণে আয়নীয় পরিবাহিতাটা কম হয়। এছাড়াও কি রয়েছে, এছাড়া হচ্ছে ধরো গিয়ে যে সোডিয়াম পটাশিয়াম যেটা আমাদের শরীরে খুব প্রয়োজন। আমাদের যে সেল মেমব্রেন রয়েছে সেই সেল মেমব্রেনে সোডিয়াম পটাশিয়াম এদের যে নতি, সোডিয়াম পটাশিয়ামের নতি, এই নতিটা আমাদের শরীরের যে নার্ভের যে ট্রান্সপোর্টেশন, সেই নার্ভের যে সংবহন, সেই সংবহনটাকে কন্ট্রোল করে। বলছে যে পটাশিয়াম আয়ন সোডিয়াম আয়নের একটা নতি আছে, এই নতিটাকে ঠিক রাখার জন্য কি করা হয় না, কোষের ভিতরে ধরো আমি বলছি 3টে সোডিয়াম আয়ন কোষের ভিতরে থেকে বাইরে এলো প্লাজমা মেমব্রেনের বাইরে, আবার ঠিক সেই সময় 2টো পটাশিয়াম আয়ন হচ্ছে ভেতরে চলে গেল। এর ফলে হয় কি না, যখন উত্তেজিত হয় তখন আমাদের নার্ভ থেকে কি বেরোয়, অ্যাসিটাইল কোলিন। সেই অ্যাসিটাইল কোলিনের প্রভাবে কি হয় না হচ্ছে গিয়ে ওই পটাশিয়াম ওদের হচ্ছে ডিসচার্জ বা বিভবমুক্ত হয়ে যায়। সোডিয়াম পটাশিয়াম এরা বিভবমুক্ত হয়, বিভবমুক্ত হওয়ার জন্য খুব সহজেই কি হয়, ওদের উন্মাদনাটা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করতে পারে। এইগুলো গেল তোমার ক্ষার ধাতুর যে সমস্ত বিষয়গুলো ছিল সেইগুলো। এরপরে যেটা করতে হবে সেটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু কারা না, 2 নম্বর শ্রেণীতে যে সমস্ত মৌলগুলো অবস্থান করে। কে না, এরা হতে পারে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। এদের শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস কি না NS2। যেমন এটা হচ্ছে হিলিয়াম, তারপর নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এগুলো রয়েছে। এরপরে NS2, এটা 2s2, 2s2, এটা 3s2, 4s2, 5s2, 6s2, এসবগুলো রয়েছে। এদের ইলেকট্রন বিন্যাস। এখন প্রশ্ন হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু এই কথাটা বলা হয় কেন? ক্ষারীয় মৃত্তিকা ধাতু কথাটা বলা হচ্ছে যে এই সমস্ত মৌলগুলো যে জায়গা থেকে এদেরকে পাওয়া যায় সেগুলো প্রস্তরীভূত অবস্থায় পৃথিবীতে থাকে। যেমন ধরো বলছি চুনাপাথর, আমি যদি বলি ক্যালসিয়ামের উৎস কি, চুনাপাথর। ম্যাগনেসিয়ামের উৎস কি, ডলোমাইট বা কার্নালাইট, KCl MgCl2.6H2, এটা হচ্ছে গিয়ে কার্নালাইট। তাহলে কার্নালাইট থেকে আমি ম্যাগনেসিয়াম পেতে পারি, চুনাপাথর CaCO3 থেকে আমি ক্যালসিয়ামকে পেতে পারি, তাহলে KCl MgCl2.6H2, এটা কার্নালাইট। এর উৎস হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে চুনাপাথর। তার মানে এরা প্রকৃতিতে যারা প্রস্তরীভূত অবস্থায় রয়েছে তাদের ভেতর থেকে এই মৌলগুলোকে আমরা সংগ্রহ করতে পারি, যার জন্য এদেরকে বলা হচ্ছে তোমার ক্ষারীয় মৃত্তিকা ধাতু।